চীন দেশের এক শহরে এক দরিদ্র দর্জি বাস করত। সেই দর্জির একটি পুত্র সন্তান জন্মেছিল। আদর করে বাবা মা তার নাম রেখেছিল আলা আল দিন, কিন্তু সে আলাদিন নামেই বেশি পরিচিত ছিল। নমস্কার, আমি কুনাল। আমি অডিও স্টোরি বলি। বাংলা ও বিশ্ব সাহিত্যের নানা ধরনের গল্প শুনতে সঙ্গে থাকুন, আর শুনতে থাকুন ডক্টর জে.সি. মারদুসের লেখা আরব্য রজনী থেকে নেওয়া আলাদিন ও আশ্চর্য প্রদীপ। তাহলে শুরু করি। চীন দেশের এক শহরে এক দরিদ্র দর্জি বাস করত। শহরটার সঠিক নাম আমার মনে নেই। যাই হোক, সেই দর্জির একটি পুত্র সন্তান জন্মেছিল। আদর করে বাবা মা তার নাম রেখেছিল আলা আল দিন, কিন্তু সে আলাদিন নামেই বেশি পরিচিত ছিল। ছেলেটি কিন্তু মা বাবার ইচ্ছে মতো মানুষ হলো না। লেখাপড়ার ধার দিয়েও সে গেল না। হরেক রকম বদমাইশি বুদ্ধি সবসময় তার মাথায় ঘোরাফেরা করত। এইভাবেই খারাপ ছেলেদের কুসংসর্গে পড়ে খুব ছোটতেই সে বয়ে গেল। যখন ওর বছর 10 বয়স, আলাদিনের বাবা বুঝে নিল যে ছেলে লেখাপড়া শিখে মানুষ হবে না। মনে বড় আশা করেছিলেন ছেলেকে অন্য কোনো মর্যাদার কাজে শিক্ষানবিশি করাবেন, কিন্তু তার চালচলন দেখে সে আশা তিনি পরিত্যাগ করলেন। ছেলেকে কাছে ডেকে বললেন, শোনো বাবা আলাদিন, তুমি আমাদের একমাত্র সন্তান। তোমার উপরে অনেক আশা করেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আমার কোনো আশাই পূর্ণ করতে পারবে না তুমি। যাই হোক, বয়স বাড়ছে, কবে আছি কবে নেই। তুমি এখন আমার দোকানেই বসো, অন্তত দর্জির কাজটাও শেখো। খদ্দের পাতি যা আছে দেখে শুনে চললে তোমার আর তোমার মায়ের কোনো অভাব হবে না। পরদিন থেকে আলাদিনের বাবা ছেলেকে সঙ্গে করে দোকানে যেতে থাকলেন। কিভাবে সাজ পোশাক তৈরি করতে হয় তার তালিম দিতে শুরু করলেন। কিন্তু আলাদিনের ডাংগুলি খেলার স্বভাব। সুস্থির হয়ে বসে সূক্ষ্ম সূচিকর্ম তার পোষাবে কেন? ফাঁক পেলেই সে দোকান ফেলে সঙ্গীদের সঙ্গে খেলায় মত্ত হয়ে ওঠে। বাবা কিছুতেই তাকে বসে আনতে পারেন না। অনেক বকুনি, ধমকানি, শাসানি, প্রহার, কিছুই তাকে দোকানমুখী করতে পারল না। বাবা হয়তো কোনো খদ্দেরের সঙ্গে কথা বলতে ব্যস্ত, ব্যাস সেই সুযোগে বাছাধন টুক করে কেটে পড়েছে। তারপর সারা দিন আর তার টিকি দেখা গেল না। অনেক চেষ্টা চরিত্র করেও ছেলেকে বাধ্য করে কাজে মন বসাতে পারলেন না তিনি। দিনকে দিন সে মার্কামারা ইয়ার বন্ধুদের সঙ্গে মস্তানি কুলতানি করে একেবারে চোস্ত রংবাজ বনে গেল। বাবা মনে দুঃখে সব আশা ছেড়েই দিয়েছিলেন। ছেলের দুঃখে এবং বয়সের ভারে একদিন তিনি শয্যা নিলেন। তারপর কিছুকাল রোগ ভোগের পর একেবারেই পরপারে চলে গেলেন। বিধবা মা দেখলেন স্বামী চলে গেছে, ছেলেও অপদার্থ, সুতরাং দোকানপাট রেখে আর কি হবে, তাই যে দাম পেলেন সেই দামেই তিনি বেচে দিলেন। আলাদিনের মা সেলাই বোনায় বেশ দক্ষ ছিলেন। বাজার থেকে পশম কিনে এনে জামা বুনে সে দোকানে দোকানে বিক্রি করে যা লাভ পেতেন সেই পয়সা দিয়েই ছেলে ও তার নিজের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করতে পারতেন কোনো রকমে। আলাদিনকে তিনি একমাত্র খাওয়া আর শোয়ার সময় ছাড়া আর কখনোই কাছে পেতেন না। সারাদিন পাড়ার সমবয়সী বাউন্ডুলে ছেলেদের সঙ্গে টোটো করে ঘুরে বেড়ায় সে। মা বিরক্ত হয়ে অনেক সময় ভাবতেন ছেলেকে আর বাড়িতে ঢুকতে দেবেন না।
মা বিরক্ত হয়ে অনেক সময় ভাবতেন ছেলেকে আর বাড়িতে ঢুকতে দেবেন না, কিন্তু মায়ের প্রাণ তা আর পারেন না। এইভাবে ইয়ার বন্ধুদের সঙ্গে আড্ডা ইয়ার্কি মেরে আলাদিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়। মা চোখে জল ফেলেন আর পশমের জামা বুনে রুটির পয়সা রোজগার করেন। আলাদিনের বয়স যখন 15, তখন তার দেহে যৌবনের জোয়ার আসতে শুরু করে। দেখতে সে সুন্দর ছিলই, প্রথম যৌবনের ছোঁয়া লাগতে আরো সুন্দর মনে হতে লাগলো। পাড়ার ছেলেদের সঙ্গে দল বেঁধে যখন সে ঘুরে বেড়াতো, সব ছেলেদের ছাপিয়ে তার রূপের লাবণ্যই সকলের চোখ ঝলসে দিত। যেমন তার বড় বড় টানা টানা চোখ, তেমনি তার নাক, মুখ, গাল আর গায়ের রঙও স্বর্ণ চাঁপাকেও হার মানায়। একদিন বাজারের পাশের একটা খোলা মাঠে তার সঙ্গী সাথীদের সঙ্গে সে খেলায় মেতেছিল। এমন সময় এক দরবেশ ফকির এসে উপস্থিত হলো। লোকটি মরক্কোবাসী। আলাদিনকে দেখে সে মুগ্ধ চোখে তাকিয়ে দেখতে থাকে। অপূর্ব সুন্দর তো ছেলেটি। এখানে বলে রাখি, এই দরবেশটি আসলে এক জাদুকর। জ্যোতির্বিদ্যায় সে অসাধারণ পটু। লোকের মুখ দেখে তার ভাগ্য, বর্তমান, ভূত, ভবিষ্যৎ সব বলে দিতে পারে। আলাদিনকে দেখতে দেখতে সে ভাবে, হ্যাঁ, এই রকমই একটি ছেলেরই সে সন্ধান করছিল। এরই অন্বেষণে সে মরক্কো ছেড়ে সুন্দর এই চীন দেশ পর্যন্ত পাড়ি দিয়ে এসেছে। দরবেশ ছেলেদের একজনকে আড়ালে ডেকে জিজ্ঞাসা করে, আচ্ছা বেটা, इधर आओ। अच्छा, ওই खूबसूरत लड़का কে বলতে পারো? ও তো আলাদিন। আহা, আচ্ছা আচ্ছা। ও তো রাঙামুলো, ওর বাবা দর্জি ছিল, কিন্তু ছেলের নাম রেখেছে আলাদিন, যেন সুলতান বাদশাহজাদা। তা বাবা, যা ওর রূপ শাহজাদা হবারই যোগ্য বটে। রূপ না হাতি, আর রাঙামুলোর মতো রূপ থাকলেই শাহজাদা হওয়া যায় না। দরবেশ এবার আলাদিনকে ডাকে। আলাদিন অবাক হয়, এ আবার কে? চিনতে পারে না। পায়ে পায়ে কাছে এসে দাঁড়ায়। তোমার নাম তো আলাউদ্দিন। হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে মালিক? আর তোমাকে দেখেই চিনতে পেরেছি বাবা। তোমার আব্বাজান আমার বড় ভাই ছিল। আচ্ছা, আর তোমাদের দর্জির দোকানটা আছে এখনো? না, মা বেচে শেষ করে দিয়েছে। কেন বেচলো কেন? বারে, বাবা মারা গেল, আর আমি তো দর্জির কাজ শেখার সময়ই পেলাম না। এই অবস্থায় দোকানপাট দেখবে কে? তাই মা বেচে দিয়ে এখন পশমের জামা বুনে বাড়িতে বসে। এ কি, আপনি কাঁদছেন কেন? কাঁদবো না, আমার মায়ের পেটের ভাই তোমার বাবা মারা গেছে, আর বলছো আমি কাঁদবো না? হায় হায় হায়, এ কি করলাম আল্লাহ, এ কি করলাম! নিজের স্বার্থ নিয়েই মেতে থাকলাম সারাটা জীবন। সহোদর ভাই বাঁচলো কি মরলো, তার একবার খবর নেওয়ার ফুরসত করতে পারলাম না। যাক, এই বোধহয় দয়াময় খোদার অভিপ্রায় ছিল। তা না হলে মরার আগে শেষবারের মতো এক পলক চোখের দেখাও কি তিনি দেখাতে পারতেন না? যাকে বেটা, তোমার মধ্যেই আমি তাকে খুঁজে পাবো। তুমি আমার দুঃখ শোক ঘুচিয়ে দিতে পারবে। এই বলে সে আলাদিনের কপালে আর গালে চুমুতে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। আল্লাহকে অশেষ ধন্যবাদ বাবা, তোমাকে পেয়েছি। এই শোক তাপে তুমি আমার একমাত্র সান্ত্বনা। তুমি তোমার বাবার অভাব পূরণ করতে পারবে। পুত্রবান পিতার কখনোই মৃত্যু হয় না।
দরবেশ তার ট্যাগ থেকে 10টা সোনার মোহর বের করে আলাদিনের হাতে গুঁজে দিয়ে বলে, এটা রাখো, এটা এটা তোমার মাকে দিও বাবা। তোমরা থাকো কোথায়? এই তো কাছেই, আসুন না আমার সঙ্গে, বাড়িটা দেখিয়ে দিচ্ছি। দরবেশের হাত ধরে সে পাশের একটা গলির মধ্যে ঢুকে পড়ে। অদূরে অবস্থিত একটা ছোট্ট কোঠাবাড়ি দেখিয়ে বলে, ওই যে দেখছেন, ওই যে লাল রঙের বড় বাড়িটার পাশে একটা ছোট্ট একতলা বাড়ি, ওখানেই আমরা থাকি। আচ্ছা ঠিক আছে, আজ আর যাবো না, হ্যাঁ কাল গিয়ে তোমার মায়ের সঙ্গে আলাপ করে আসবো, কেমন? তুমি এই দিন আর 10টা তোমার মায়ের হাতে দিয়ে বলবে, হ্যাঁ তোমার চাচা এসেছে বিদেশ থেকে, তাকে আমার সালাম আর শুভেচ্ছা জানাবে, বুঝলে বাবা? হ্যাঁ আচ্ছা। হ্যাঁ জি জি বুঝেছি, আমি এখনই গিয়ে মাকে বলছি। আর কাল আপনি অতি অবশ্যই আসবেন কিন্তু। আর নিশ্চয়ই আসবো বাবা, সকালেই আসবো। তুমি তুমি এখানে দাঁড়িয়ে থাকবে কাল সকালে, হ্যাঁ আমাকে এর সঙ্গে করে নিয়ে যাবে, কেমন? বড় ভাইয়ের সঙ্গে দেখা হলো না, কিন্তু তার কবরটা তো দেখতে পাবো। জীবনের শেষ দিনটি পর্যন্ত যে ঘরে শুয়ে যে দাওয়ায় বসে কেটেছে তার, সেই জায়গাগুলো তো দেখতে পাবো চোখে, হ্যাঁ। আচ্ছা বাবা, আজ আর নয়, হ্যাঁ আজ আমি চলি, কাল আবার দেখা হবে। আলাদিন দরবেশের হাতে চুম্বন রেখে ছুটে যায় মায়ের কাছে। মা ছেলেকে অসময়ে ঘরে ফিরতে দেখে উদ্বিগ্ন হয়। কি রে, শরীর টরীর খারাপ করলো নাকি? এখনো তো খানার সময় হয়নি, ঘন্টাখানিক বাকি। না মা, শরীর আমার ভালোই আছে, তোমাকে একটা সুখবর দিতে ছুটে এলাম। সুখবর? কি যে সুখবর রে? মা অবাক হয়ে তাকায় আলাদিনের মুখের দিকে। ভবঘুরে বাউন্ডুলে অপদার্থ ছেলে আলাদিন, সে দেবে সুখবর? সন্দেহ অবিশ্বাসের দৃষ্টি ফুটে ওঠে তার চোখে। হ্যাঁ মা, খুব শুভ সংবাদ। আমার এক চাচা পরবাস থেকে ফিরে এসেছেন, আজ আমার সঙ্গে দেখা হয়েছে তার। জানো মা, কি নজর! আমাকে দেখেই বললেন, তুমি আলাদিন না? আমি তো অবাক। জিজ্ঞাসা করলাম, আমাকে চিনলেন কি করে? উনি বললেন, তোমার বাবার সঙ্গে হুবহু তোমার চেহারার মিল রয়েছে। তারপর কত কথা হলো, আমাদের দর্জির দোকান আছে কিনা, তুমি কেমন আছো, এইসব জিজ্ঞাসা করলেন। আমার কথাও জিজ্ঞাসা করলেন? হ্যাঁ মা, খুব ভালো লোক, একেবারে পীর ফকিরের মতো কথাবার্তা, বেশবাস সব কিছু। কাল তোমার সঙ্গে আলাপ করতে আসবেন বলেছেন। কিন্তু বাবা, তোর বাবার কাছে তো তোর এই চাচার কোনো কথা কখনো শুনিনি। তোর এক চাচা ছিল, কিন্তু সে তো অনেক আগে। তুই যখন 5-6 বছরের খোকা, সেই সময় সে মারা গেছে। এ চাচা অনেক দিন আগে দেশান্তরী হয়েছিল, তারপর নানা দেশ ঘুরে বেড়িয়ে এই সবে ফিরছেন। মা ভাবলেন হতেও পারে অনেক কাল আগের কথা, হয়তো পুরনো শোকের আগুনটা আর উস্কে দিতে চায়নি ওর স্বামী। ভেবেছে সে তো আর বেঁচে উঠতে নেই, কি হবে সেসব শোক দুঃখের কথা তুলে। ঠিক আছে বাবা, কাল তাকে নিয়ে আসিস, হাজার হলেও তো চাচা, রক্তের সম্বন্ধ তো। পরদিন সকাল হতেই আলাদিন বিছানা ছেড়ে উঠে পড়ে। সাধারণত এত সকালে তার কাছে মাঝরাত্রির, সকাল 10টার আগে সে কোনোদিনই শয্যা ত্যাগ করে না। কিন্তু আজ যে তাকে তার চাচাকে আনতে যেতে হবে, চটপট তৈরি হয়ে নিল সে। বিছানার তলা থেকে সেই 10টা মোহর আবার কোমরে বেঁধে নিল। টাকাগুলো সে মাকে দেয়নি এবং সে সম্বন্ধে বলেও নি কোনো কথা। প্রায় ছুটতে ছুটতে সে বাজারের পাশে সেই খেলার মাঠে এসে দাঁড়ায়। দরবেশ তখনও আসেনি। অধীর আগ্রহে সে অপেক্ষা করতে থাকে, ভাবে হয়তো তারই আসতে দেরি হয়েছে, চাচা দেখে দেখে ফিরে গেছেন। কিন্তু না, একটু পরেই দেখা গেল দরবেশ আসছে। এই যে বেটা আলাদিন, কতক্ষণ দাঁড়িয়ে আছো? আমার কি আসতে একটু দেরি হয়ে গেল? না না, মানে ভাবলাম আপনি যদি আগে এসে পড়েন
একা একা দাঁড়িয়ে থাকবেন কি না, তাই আমি একটু আগে এসে দাঁড়িয়েছিলাম। তা বেশ করেছো। এই নাও, দিনা দুটো ধরো। এ দুটো মাকে দিয়ে বলো, হ্যাঁ, আমি আজ তোমাদের সঙ্গে খানা পিনা করব। অল্প স্বল্প যা হোক কিছু বাজার টাজার করে নিতে বলো। হ্যাঁ, আমি দুপুরের নামাজ সেরে তোমাদের বাসায় যাব। আর হ্যাঁ, আর একবার তোমার বাসাটা ভালো করে চিনিয়ে দাও তো বাবা। কাল যদিও দেখে নিয়েছি, তবুও গোলমাল না হয়ে যায়। আলাদিন আবার দূর থেকে বাসাটা দেখিয়ে দিল মোরকে। তারপর বিদায় নিয়ে মার কাছে চলে এলো এক ছুট্টে। দিনার দুটো হাতে গুঁজে দিয়ে বলল, মা, এই এই যে দুটো দিনার ওই চাচা দিয়েছেন, তোমাকে দিতে বলেছিলেন এই বাজার করে খানা পিনা করার জন্যে। উনি আজকে আমাদের এখানে খাবেন, তিনি নমাজ সেরে এখানেই খেতে আসবেন। দিনার দুটো হাতে পেয়ে ছেলের কথা আর অবিশ্বাস করতে পারেন না মা। আলাদিনের অনেক ফন্দি ফিকিরের সঙ্গে সে পরিচিত। নানা মতলব ভেজে কতবার যে তাকে ধোকা দিয়ে কত পয়সা বের করে নিয়ে গেছে তার ইয়ত্তা নেই। কাল থেকে সে শুধু ভাবছিল এও বোধহয় আলাদিনের এক নতুন চাল, কিছু পয়সা আদায় করার ছল। কিন্তু নগদ দুটো স্বর্ণমুদ্রা হাতে পেয়ে তার ভাবনাটা ঘুরে গেল। না, তাহলে সত্যিই হয়তো তার চাচা ফিরে এসেছেন। যাই হোক, তাড়াতাড়ি বাজারে গিয়ে ভালো মন্দ কিছু মাংস, সবজি, মিঠাই, ফল ইত্যাদি কিনে নিয়ে ফিরে এলো সে। খুব যত্ন করে খানাপিনা তৈরি করলো। দুপুর গড়িয়ে যায়। মা বলল, দেখ রে, আমার মনে হচ্ছে তোর চাচা বাড়ি চিনতে পারছে না, একটু বাইরে বেরিয়ে রাস্তায় দাঁড়া না। আলাদিন বাইরে বেরোবার উদ্যোগ করছে, এমন সময় সদরের কড়া নাড়ার আওয়াজ শোনা গেল। আলাদিনের চোখে খুশির ঝিলিক খেলে গেল। ওই যে মা, উনি এসেছেন। ছুটে গিয়ে সে দরজা খুলতেই দেখল বৃদ্ধ দরবেশ দরজার পাশে দাঁড়িয়ে হাসছে। তার পিছনে একটা কুলি, তার মাথায় একটা ঝুড়ি, ফলমূল, মিঠাই, মন্ডায় ভর্তি। কুলিটা ভেতরে ঢুকে ঘরের দাওয়ায় ঝুড়িটা নামিয়ে দিয়ে চলে গেল। আলাদিন মূরকে স্বাগত জানিয়ে ভিতরে নিয়ে গিয়ে বসালো। আলাদিনের মা বোরখা পরে এসে দরজার পাশে দাঁড়িয়ে সালাম জানালো। বৃদ্ধ মাথা নুয়ে শ্রদ্ধা জানালো তাকে। খোদা হাফেজ। আর তার অপার করুণায় আবার তোমাদের কাছে ফিরে আসতে পারলাম। বড় ভাইয়ের বিবি কিন্তু মনে বড় খেদ রয়ে গেল। আর কটা দিন আসতে পারলে তার সঙ্গে একটিবার দেখা হতো। শেষের দিকের কথাগুলো বেশ ভারাক্রান্ত হয়ে এলো। কামিজের হাতাটা দিয়ে চোখ মুছল মূর। আলাদিনের মাও কান্নায় ভেঙে পড়লেন। বেশ কিছুক্ষণ কান্নাকাটির পর দুজনেই আবার নিজেদের সামলে নিতেও পারল। মূর জিজ্ঞাসা করে, বড় ভাই কোথায় বসতো, কোথায় শুতো? এইসব নানা হৃদয়স্পর্শী তথ্য সে জানতে থাকে। আলাদিনের মায়ের আর মনে বিন্দুমাত্র সংশয় থাকে না সে তার স্বামীর সহোদর ভাই। বলে, আল্লাহর চরণে যে আশ্রয় নিয়েছে তার জন্যে আমরা শোক করি কেন ভাইজান? আসুন সবাই মিলে তার কাছে আমরা মনোজাত করি। তুমি বড় ভালো কথা শোনালে বড় ভাইয়ের বউ, বড় ভালো কথা শোনালে। সব বুঝি, কিন্তু আমরা সবাই মায়াবদ্ধ জীব, বুঝেও অবুঝের মতো শোক তাপ করে তার আত্মার অকল্যাণ ডাকি। আচ্ছা, থাকো সব কথা। এখন বলো দেখি, আলাদিন কি করছে? রোজগার পাতি যা করতে পারছে তাতে সংসার চলছে তো? আলাদিনের মা এ কথার কি জবাব দেবে বুঝে পায় না। কি করে বলবে ছেলে একটা অপদার্থ বাউন্ডুলে? কি করে বলবে অত বড় ছেলে এক পয়সা রোজগারও করে না, তার মায়ের ঘাড়ে বসে খায়? আর কি করেই বা বলবে যে পশমের জামা বুনে তার দিন চলে? না না, চুপ করে থেকো না বড় ভাইয়ের বউ। ওর বাবার অবর্তমানে আমি চাচা, আমি তবে তার দেখাশোনা করার একমাত্র লোক। আমার কাছে অত লজ্জা শরম করার কোনো ব্যাপার নেই। বলো, সে এখন ব্যবসাপত্র কি করছে? কিছুই করে না আলাদিন। সারাদিন ইয়ার বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ায় আর খাবার সময় হলে বাড়ি ফেরে। না না না, এ খুবই অন্যায়।
আয় আলাদিন, আলাদিন এদিকে এসো, এদিকে এসো। আলাদিন চোরের মতো জড়সড় হয়ে একপাশে এসে মাথা নিচু করে দাঁড়ায়। কি কি কাজ কাম করতে মন চায় না? হ্যাঁ, এই তো। আলাদিন কোনো জবাব দেয় না, দিতেও পারে না, চোখ তুলতে পারে না মাটি থেকে। মৌর এবার ওকে আদর করে পাশে ডাকে। ও, কাজ করতে মন চায় না কেন? হ্যাঁ, মনের মতো কাজ পাওনি বলে তো? তা ধরো যদি তোমাকে বাজারে একটা বেশ বড় সড়ো রেশমি কাপড়ের দোকান করে দিই, চালাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই চালাবো। আলাদিনের চোখ নেচে ওঠে। এরপর খানাপিনা সাজিয়ে দেয় আলাদিনের মা। খেতে খেতে মূর বলে, সে অনেক দিন আগের কথা, প্রায় 30 বছর আগে ভাগ্য অন্বেষণে পরবাসী হই। সিন্ধু, হিন্দুস্তান প্রভৃতি নানা দেশে ঘুরতে ঘুরতে মিশরে যাই। তা সেখানে বছর 10 কাটাবার পর মরক্কোতে গিয়ে পাকাপাকিভাবে আজ 20 বছর ব্যবসা করলাম। টাকা পয়সা অনেকই রোজগার করলাম, কিন্তু সত্যি বলতে কি মনে শান্তি পেলাম না। যতই বয়স বাড়তে থাকলো দেশের জন্যে মন বড় অশান্ত হলো। তখন কি জানি ভাই আমাকে ডাকছে, তাহলে সব কাজ ফেলে তখনই আসতাম। আজ যাই কাল যাই করতে এত দেরি হয়ে গেল যে ভাইয়ের মুখটাও দেখতে পেলাম না। রক্তের এমনি টান, সেই সুদূর মরক্কোতে বসেও ঠিক বুঝেছিলাম ভাই আমাকে ডাকছে। সেই এলাম, কিন্তু 2 দিন আগে যদি পৌঁছতে পারতাম। মূর আর কথা শেষ করতে পারে না, তার কণ্ঠ রোধ হয়ে আসে কান্নায়। আবার কেঁদে ওঠে আলাদিনের মা। এবার মূরই তাকে সান্ত্বনা দেয়। কেঁদো না বড় ভাইয়ের বউ, যে গেছে সে তো গেছে, কিন্তু যে আছে তাকে বুকে ধরে তো বাঁচতে হবে। আলাদিন তোমার জীবনের একমাত্র চিরাগ, সেই তোমার জীবন আলোময় করে রাখবে। আলাদিনের মা দুঃখ করে বলে, সেই আশায় আমার ছাই পড়েছে। ছেলে কি আর মায়ের দুঃখ বোঝে? সে তার ইয়ার বন্ধুদের নিয়েই মত্ত থাকে। এখনো গতরে বল আছে, চোখে দৃষ্টি আছে, তাই দুটো খেতে পাচ্ছি। কিন্তু যখন অথর্ব হয়ে পড়ব, চোখে ছানি পড়বে, তখন আমার কি গতি হবে সেই কথা ভেবেই আঁতকে উঠি। আরও ভয় লাগে আলাদিনের জন্যে। এখনো বুঝতে পারছে না। দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়, খাওয়ার সময় হলে খায়, কিন্তু একটিবারও ভেবে দেখে না এই খানাপিনা জুটছে কি করে। যাক, যা হয়ে গেছে গেছে। আমি এসে পড়েছি, আর কোনো ভাবতে হবে না তোমাদের। আলাদিনকে আমি বাজারে একখানা মস্ত কাপড়ের দোকান করে দেব। গা গতরে কিছুই কাটতে হবে না ওকে। লোকজন থাকবে, তারাই সব করবে। আলাদিন শুধু তহবিল নিয়ে বসবে। টাকা পয়সার হিসাবটুকু তো বুঝে নিতে হবে। কে পারবে না আলাদিন? আগে খুব পারবো। তাহলে কালকেই চলো বাজারে। আগে তোমাকে দোকানের মালিকের মতো সাজ পোশাক সেজে এক সওদাগর পুত্র বনতে হবে। জানো তো, আগে দর্শনধারী, পরে গুণবিচারী। সেজে গুজে শাহজাদার মতো গতিতে বসবে। রাস্তা দিয়ে চলতে চলতে তোমাকে দেখে খদ্দের মুগ্ধ হয়ে দোকানে ঢুকে পড়বে। যে ব্যবসার যে বড়, তা তো বজায় রাখতেই হবে। আলাদিনের আনন্দ আর ধরে না এবং সে বাহারি সাজ পোশাক পরে সওদাগর হবে। মূর বলে, এবার আমি উঠি, তাহলে ওই কথাই রইল। কাল আমি সকালে আসছি, তোমাকে নিয়ে বাজারে বেরোবো। মূর চলে গেল। আলাদিনের মা ভাবল, সাক্ষাৎ আল্লাহর দূত, না হলে তাদের দিনহীন এই দারিদ্র দশায় এরকম পরমাত্মীয় কেউ এসে সব দায় মাথা পেতে নিতে চায়। স্বামীর ছোট ভাইয়ের প্রতি কৃতজ্ঞতায় তার মন ভরে ওঠে। পরদিন সকালে আবার কড়া নড়ে ওঠে। আলাদিনের মা দরজা খুলে দেয়।
এসো ভাইজান, ভিতরে এসে বসো। না ভাবি, এখন আর বসবো না। ওই আলাদিন কোথায়? ওকে পাঠিয়ে দাও। কাল বলে গিয়েছিলাম না বাজারে যেতে হবে, আজ ওর সাজ পোশাক কিনে দেবো। খুব বাহারি দেখবে, সে ছেলে ঘরে থাকে না, দোকানে বসতে চায় না, সে কেমন সংসারী হয়ে ওঠে, কেমন পাক্কা সওদাগর বনে যায়। আসলে ওর যাতে ভালো লাগে সেই পথেই ওকে নিয়ে যেতে হবে। না না না, আর দেরি করো না, ওকে পাঠিয়ে দাও, আমি বাইরে দাঁড়াচ্ছি। বাজারের বড় বড় দোকান ঘুরে ঘুরে ওরা সাজ পোশাক পছন্দ করতে থাকে। বৃদ্ধ বলে, লজ্জা শরম করো না বাবা, যেটা খুশি বেছে নাও, দামের জন্য তোমায় ভাবতে হবে না। বাঁশ বনে ডোমকানা, তবু যাই হোক, শেষ পর্যন্ত একটা পোশাক তার পছন্দ হলো। দোকানদার বলল, আপনার ভাইপোর পছন্দ আছে বলতে হবে জনাব। এর চাইতে ভালো পোশাক আমার কেন এই সারা বাজারে কোনো দোকানে পাবেন না আপনি। নজরটা উঁচু না হলে বড় কাজ করবে কি করে? ডোরা কাটা রেশমি শেরওয়ানি, সাদা পাগড়ির মধ্যে সোনার জরির কাজ, কাশ্মীরের কোমরবন্ধ, টকটকে লাল চামড়ার জুতো। দোকানি যা দাম চাইল, 1 পয়সা দরাদরি না করে পুরো টাকা বের করে দিল বৃদ্ধ। তারপর পোশাকের মোড়কটা আলাদিনের হাতে দিয়ে বলল, চলো বাবা, এবার আমরা হামামে যাব। কোবাচ্চে সে ঘষে মেজে গোসল করিয়ে নতুন সাজ সাজাবো তোমাকে। হামামে ঢুকে মুর নিজে হাতে আলাদিনকে খোসা সাবান দিয়ে ডলাই মলাই করে ঠান্ডা গরম জল মিশিয়ে গোসল করালো। আলাদিন এক নতুন নওজোয়ান যুবক হয়ে বেরিয়ে এলো। গোসলের পর নাস্তা, হামামেই তার ব্যবস্থা থাকে। দুজনে তৃপ্তি করে খানা পিনা সারল। বৃদ্ধ বলল, নাও নাও, এইবার এই পাশের ঘরটায় ঢুকে পড়ো, ওখানে আয়না প্রসাধন সব আছে। খুব পরিপাটি করে ইচ্ছে মতো কাজল সুরমা আতর লাগিয়ে এসো। এমন বাদশাহী হামাম আলাদিন জীবনে দেখেনি। সেজে গুজে যখন বেরিয়ে এলো, তখন কে বলবে সে শাহজাদা নয়? যেমন চাঁদের মতো রূপ, তেমনি জমকালো সাজ পোশাক। প্রথম দর্শনেই মনে হয় যেন কোনো সুলতান বাদশাহর পুত্র। আলাদিন এসে বৃদ্ধের কর চুম্বন করে। সেও তাকে জড়িয়ে ধরে বুকে। এই তোমার যাত্রাপথে শুরু হলো বেটা, এবার আসল কাজে নামতে হবে। চলো বাজারের দিকে যাই। কোথায় তুমি দোকান খুলতে চাও আমাকে দেখাও, আমি সেখানেই তোমার দোকান খুলে দেব। দোকানের জায়গা পছন্দ করার পর বৃদ্ধ বলল, এবার চলো একটু শহরটা ঘুরে বেড়ানো যাক, লোকে তোমাকে দেখুক, তুমি যে একজন যে সে লোকের ভাইপো নাও সেটা তারা জানুক। আলাদিনকে সঙ্গে নিয়ে সে অনেক বাগান, অনেক মসজিদ ঘুরে ঘুরে অবশেষে এক সরাইখানায় এসে হাজির হয়। এই সরাইখানাতেই বৃদ্ধ মুর আস্তানা গেড়েছে। এসো এসো, এইখানেই আমি উঠেছি। হ্যাঁ চলো আমার ঘরে চলো। বিরাট একখানা প্রশস্ত ঘর, সাজানো গোছানো, লম্বা লম্বা টেবিলে কাপড় বিছিয়ে নানা রকম খানা পিনা সাজানো। বৃদ্ধ বলল, তোমার সঙ্গে নামজাদা সব সওদাগরদের আলাপ করিয়ে দেব বলে এই ভোজ সভার ব্যবস্থা করেছি। বসো বসো, আর এখনই সবাই এসে পড়বে। কিছুক্ষণের মধ্যেই এক এক করে শহরের সম্ভ্রান্ত সওদাগররা এসে উপস্থিত হলো। বৃদ্ধ সকলের সঙ্গে আলাদিনের আলাপ পরিচয় করিয়ে দিল। তারপর আরম্ভ হলো খাওয়া দাওয়া। এত সব সুন্দর সুন্দর খাবার দাবার আলাদিন কখনো কোনো দিন খায়নি। খুব তৃপ্তি করে খেলো সে। আসর ভাঙতে ভাঙতে সন্ধ্যা উতরে গেল। বাসায় ফিরে আসতে মা ছেলেকে দেখে আর চিনতেই পারে না। অমন বাদশাহী সাজ পোশাকে সজ্জিত আলাদিন, আর সে আলাদিন নেই, এক্কেবারে অন্য মানুষ হয়ে গেছে। বৃদ্ধকে কি বলে যে ধন্যবাদ জানাবে সে বুঝতে পারে না। ভাইজান, আমাদের বড় দুঃসময়ে তুমি আল্লাহর আশীর্বাদ হয়ে নেমে এসেছো। তা না হলে
এসব তো আমার স্বপ্নেরও অধীন ছিল। খোদা তোমায় দীর্ঘায়ু করুন। আরে না না, এর জন্য ধন্যবাদ কেন জানাচ্ছ ভাবি? এ তো আমার কর্তব্য। আলাদিন আমার ভাইপো, তার সঙ্গে আমার রক্তের সম্পর্ক। তুচ্ছ ধন্যবাদ দিয়ে সে সম্পর্ক খাটো করো না বড় ভাইয়ের বউ। আলাদিনের বাবার অভাব আমি তো মেটাবই। আজ বড় ভাই বেঁচে থাকলে যা করতো আমিও তাই করছি। আলাদিনের মায়ের দু গাল বেয়ে অশ্রুধারা নেমে আসে। খোদা মেহেরবান ভাইজান, তা না হলে এই সময় তোমার মতো একটা নির্ভরযোগ্য বটের ছায়া আমি পাবো কি করে? এখন থেকে আলাদিনকে তোমার হাতেই সঁপে দিলাম। ছেলেটা একেবারে অমানুষ হয়ে যাচ্ছিল, এবার হয়তো তোমার শাসন শিক্ষায় সত্যিকারের মানুষ হতে পারবে। হয়তো কেন ভাবিজি, নিশ্চয়ই পারবে। কালক্রমে দেখবে তোমার ছেলে সারা দেশের মধ্যে সেরা হয়ে উঠবে। তোমার আশঙ্কা করার কোনো কারণ নেই। যে সৎ বংশে জন্ম, সে বংশের ছেলেরা কখনো অসৎ উচ্ছৃঙ্খল হতে পারে না। তাছাড়া আলাদিন ছেলে তো খারাপ নয়, খুব শান্ত নম্র বিনয়ী। ওকে বাউন্ডুলে বলো কি করে? মা হাসেন। চাচাকে দেখে এখন ভয়ে সাধু সেজেছে। বৃদ্ধ জোর দিয়ে বলে, না, আর সে অসাধু হওয়ার সুযোগ পাবে না। কাল জুম্মাবার, দোকানপাট সব বন্ধ। পরশুই ওকে দোকানে বসিয়ে দেব। আর অসৎ সঙ্গে মিশতে পারবে না। কাল ওকে নিয়ে যাব শহর ছাড়িয়ে ওই পাহাড়ের পাশে এক বাগান বাড়িতে। সেখানে শহরের নামজাদা সব সওদাগররা যাবে আমোদ প্রমোদ করতে। ওদের সঙ্গে আলাদিনের ভাবসাব রাখা দরকার। বড় ব্যবসা করতে গেলে বড় মানুষদের সঙ্গে ওঠা বসা করতে হয়, না হলে ব্যবসার নাম ডাক হবে কি করে? আচ্ছা, এখন আমি চলি, কাল এসে ওকে নিয়ে যাব।